আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পুলিশের সাবেক আইজি জনাব বেনজির, তিনি বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে বিতর্কিত এবং দুর্গন্ধযুক্ত একজন মানুষে পরিণত হয়েছেন। তিনি যে কেবল নিজে পচে গেছেন, গলে গেছেন তা নয়। দেশের অর্থনীতির মহাবিপর্যয়ের মধ্যেও 280 জন সংসদ সদস্যকে মোট 7,000 কোটি টাকা দিচ্ছে সরকার, এবং এই বরাদ্দ দেওয়া হচ্ছে সংবিধানকে উপেক্ষা করে। অথচ নির্বাচনের সময় সরকার সংবিধান দেখায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন করে, এবং নির্বাচনে কি হয় সেটা আমরা সবাই জানি। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বেনজির আহমেদকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সাবেক আইজিপি, সাবেক র্যাব প্রধান, 2021 সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি। বেনজির অনেক কিছু করছেন, কিন্তু অনেকের মুখে প্রশ্ন, বেনজিরের আসল বেনিফিশিয়ারি কারা, বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে। বেনজির এই বিষয়টি নিয়ে আসসালামু আলাইকুম। আজকে রানা দাস গ্রুপের একটা কথা ভালো লেগেছে। প্রধানমন্ত্রী আসুন, দেখে যান বেনজির কিভাবে সংখ্যালঘুদের জমি দখল করেছেন। দর্শক, কয়েকদিন আগে এই আলোচনাগুলো হচ্ছিল এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছিল যে ওই অঞ্চলে হিন্দুদের জমি দখল করেছে, তারা বিক্ষোভ করেছে, এবং গাজীপুরের দিকে খ্রিস্টানদের জায়গাও তারা দখল করেছে এই বেনজির চক্র। কিন্তু দুর্ভাগ্য এই যে হিন্দু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পুলিশের সাবেক আইজি জনাব বেনজির, তিনি বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে বিতর্কিত এবং দুর্গন্ধযুক্ত একজন মানুষে পরিণত হয়েছেন। তিনি যে কেবল নিজে পচে গেছেন, গলে গেছেন তা নয়, তিনি তার স্ত্রীকে পচিয়েছেন, তিনটি কন্যা সন্তান তাদেরকে পচিয়েছেন। এই তিনটি কন্যা সন্তান যাদের সঙ্গে তিনি বিয়ে দিয়েছেন, অর্থাৎ তার জামাতা এবং তাদের পরিবার, তারাও লজ্জিত এবং অনুতপ্ত। বেনজিরের সাথে কারো সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এটি এখন একটা মহা কলঙ্কজনক অধ্যায়। বেনজিরের মা জীবিত নেই, বেনজিরের যারা ভাই আছেন তারা ভীষণ রকম লজ্জিত এবং অনুতপ্ত। যদিও এই বেনজিরের পরিবারের যারা আপন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, তারা কখনো বেনজিরের সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জড়িয়েছেন বা কোনো সুযোগ সুবিধা নিয়েছেন, এইরকম অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে বেনজিরের যারা শ্বশুর পক্ষীয় লোক, অর্থাৎ তার স্ত্রী, তার শাশুড়ি, তার শ্যালক বৃন্দ, তারা সবাই রাজা মহারাজার মতো জীবনযাপন করেছেন। দেখা গেল বেনজিরের এক শ্যালক একটা ব্যাংকের খুব ছোট কর্মকর্তা ছিল। তো সেই ব্যাংকের এমডিকে তার স্ত্রী ডেকে এনে শোনা কথা, বেনজির স্ত্রী ডেকে এনে তাকে হুকুম দিলেন, ধমক দিলেন, প্রভাবশালী করলেন যে একে ম্যানেজার বানিয়ে দেওয়া হোক, এবং আলটিমেটলি সেটা হয়ে গেল রাতারাতি। এরপর যেটি দেখা গেল, তার এক শ্যালক সেনাবাহিনীতে চাকরি করতেন, তিনি মূলত বেনজিরের এই জিনিসগুলো দেখতেন। তার বিরুদ্ধে বহু আর এক শ্যালক, সে কি এই শ্যালক কয়জন জানিও না, তো আর এক শ্যালক, সে শুনলাম যে বড় বড় ঘের দখল করে ফেলেছেন খুলনা অঞ্চলে, ক্রস ফায়ারের ভয় দেখিয়ে। তো একজন আইজির শ্যালক, তার ক্ষমতা এত বেশি, পুলিশের অস্ত্র তার অস্ত্র হয়ে গেছে, র্যাবের অস্ত্র তার অস্ত্র হয়ে গিয়েছে, ফলে তিনিও পুলিশের মতো করে, ওসি প্রদীপের মতো করে যে কাউকে ক্রস ফায়ারের ভয় দেখাতে পারতেন। এরকম দুর্গন্ধযুক্ত পুঁতিময় একজন মানুষ তার জীবদ্দশায় সমাজ দ্বারা নিগৃহীত, নিন্দিত
এবং যাকে বলা হয় একেবারে সমাজ তাকে ফেলে দিয়েছে, কেউ গ্রহণ করছে না। তো এরকম যে আমার এই জীবনে দেখতে পাবো, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এর কারণ হলো অনেকগুলো ঘটনার জীবনে যাকে বলা হয় বিলাতে পারি। ভালো কাজের ফলাফল কি, মন্দ কাজের ফলাফল কি। তো ভালো কাজের ফলাফল ভালো হবে, মন্দ কাজের ফলাফল মন্দ হবে। বহুদিন ধরে এই জিনিসটি রহিত হয়ে যাচ্ছিল, প্রায় 15-16 বছর ধরে। মানুষ শুধু মন্দ কাজ করে যাচ্ছিল, মনে হচ্ছিল আর শেষ হবে। তো 1/11-এর সময় এই একটা সুরত দেখেছি, মন্দ মানুষদের পালানো, ভালো মানুষদের নির্ভয়ে চলা এবং মন্দ মানুষদের যে অধঃপতন, ওটা 1/11-এর সময় 2006-07 সনে আমরা একেবারে 9 সন পর্যন্ত আমরা এটা দেখেছি। আবার মন্দ মানুষদের আরেকটি পতন দেখেছি, সেই পতনটা হয়েছিল এরশাদের পতনের পর, গণঅভ্যুত্থানের পরে। তখনও মন্দ মানুষদের পতন দেখেছি। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরেও মন্দ মানুষদের পতন দেখেছি। টিন চোর, রিলিফ চোর, গম চোর, তো কম্বল চোর, এই যে চোর, রাষ্ট্রীয় যে চোরগুলো, এই চোরগুলো বঙ্গবন্ধুকে ভাজা ভাজা করে ফেলেছে, জার করে ফেলেছে এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই চোরদের জীবনে যে কিছু ঘটবে, এটা 73-74 সনে কেউ কল্পনাও করতে পারে যে এই রিলিফ চোরদের এমন কিছু হবে। তো সেই চোরদের পতন শুধু হয়নি, নির্মমভাবে তারা তাদের পরিণতি ভোগ করেছে। যারা বাংলাদেশে ছিল তারাও ভোগ করেছে, যারা দেশের বাইরে ছিল তারাও ভোগ করেছে, যারা পালিয়েছিল তারাও ভোগ করেছে, ঘরে বাইরে সর্বত্র। তো 73 থেকে 75 পর্যন্ত যে চোররা ছিল তাদের পতন দেখেছি, এরশাদের সময় যে চোররা ছিল তাদের পতন দেখেছি। এমনকি এরশাদ ক্ষমতায় আসার পর কিছু লোকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন যারা বিএনপির জমানাতে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে যারা চোর হয়ে গিয়েছিল। তো তখন ছোট ছিলাম, কিন্তু এরশাদের পতনের পর তার যে অধঃপতন, মানে চোরদের যে অধঃপতন, সেটা দেখেছি। আর 1/11-এর সময় তো একেবারেই চাক্ষুষ। আর এখন যেটা দেখছি, যেটা শুরু হয়েছে, এতে অন্তর ঠান্ডা হয়ে গেছে। কাউকে দেখছি যে আলটিমেটলি ঝরে পড়েছেন, অনেকে ঝরে পড়েছেন, কারোর বিরুদ্ধে কথা হচ্ছে না, কিন্তু কিছু গাছের পাতা ঝরে পড়েছে সবার অলক্ষ্যে। অনেক বড় বড় খেলোয়াড় সেই রাজনীতির ময়দান থেকে আউট হয়ে গেছে। জনগণ যাদেরকে ঘৃণা করেছে, জনগণ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, এরকম অনেক বড় বড় রথী মহারথী রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই গত 15 বছরে আওয়ামী লীগের রাজনীতি থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। মানুষের অভিশাপে তাদের জীবন তছনছ হয়ে গেছে। আমলাদের মধ্যে অনেক বড় বড় আমলা, যারা সচিবালয়ে যখন সচিব ছিলেন, সেনাবাহিনীতে যখন মেজর জেনারেল ছিলেন, বিচার বিভাগে যারা বিচারপতি ছিলেন, অবসর গ্রহণ করার পর অনেকে এখন ধুকে ধুকে মরছেন, ফকিরের চাইতেও ফকির হয়ে গেছেন। কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে না। কেউ কেউ মাঝে মধ্যে টেলিভিশনে এসে আওয়ামী লীগের বদনাম করার চেষ্টা করছেন বটে, কিন্তু আওয়ামী লীগ এতটা ডিসঅর্গানাইজড যে তাদেরটা খেয়ে এবং তাদের টাকা লোপাট করে এখনো যারা বাংলাদেশে বসে আছে, সেই সমস্ত সরকারি আমলারা আবার গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। ছাত্রলীগ যে এখনো তাদেরকে জুতো পিটা করে নাই, তাদেরকে হাতুড়ি পিটা করে নাই, এটা ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগের যে সাংগঠনিক ভিত্তি, সেই ভিত্তিতে আমি মনে করি দুর্বল হয়ে গেছে। আমি গোলাম মোল্লা রনি বলতে পারি যে আপনিও তো বলছেন, আরে বাবা, আওয়ামী লীগের সবচেয়ে খারাপ সময়টি 1/11, এই আওয়ামী লীগের জন্য আমি শ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, ঝুঁকি নিয়েছি, এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর অনেকে, আমার সেখানে কন্ট্রিবিউশন ছিল। নমিনেশন তখনও হয়, নমিনেশন তো এমনি এমনি হয় না। নমিনেশন, রাজনীতি, এলাকায় জনপ্রিয়তা, সেটা আলাদা জিনিস। কিন্তু আজকে ওবায়দুল কাদের বলেন,
আজকে আরো অনেকের নাম, আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন, তিনি সহ অনেক বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, ছাত্রলীগের বড় বড় নেতা সেই 111-এর সময় যখন, ইনক্লুডিং জিল্লুর রহমান সাহেব অর্থাৎ যিনি রাষ্ট্রপতি ছিলেন, আমি ক্ষুদ্র মানুষ প্রাণান্ত চেষ্টা করেছি নিজের অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু 2009 সনে যে নমিনেশনটা আমি পেলাম, এই নমিনেশন পাওয়ার পরে দলীয় রাজনীতির অভ্যন্তরীণ প্রয়োজনে আমি শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, ছেড়ে দে মাকে দেওয়াছি। 2014 সনে মনোনয়নই চাই। ফলে আমার আওয়ামী লীগ করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, এমপিগিরি করতে গিয়ে ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, পরিবার গেছে, ছেলে মেয়ে গেছে, সব কিছু গেছে। কিন্তু আওয়ামী লীগ বলতে পারবে না, কেউ বলতে পারবে না বাংলাদেশে যে উনি 5 বছর সংসদ সদস্য হয়ে এই যে সরকারি যে বেতন ভাতা আছে, এই বেতন ভাতার বাইরে কোথাও গিয়ে 1 কাপ চা খেয়েছে, বলতে পারবে না। এই বদনাম কখনো কামায়নি। ফলে আওয়ামী লীগের পক্ষে যেভাবে বলেছি, বিপক্ষ বলার মতো নৈতিক ক্ষমতা আছে, কারণ আমি বেনিফিশিয়ারি নই। কিন্তু আমার অবস্থা যদি এমন হতো যে আমি যেদিন শপথ নিলাম আওয়ামী লীগের এমপি হিসেবে, তখন আমার গাড়ি ছিল না, তখন আমার বাড়ি ছিল না, আমি ফকির ছিলাম, আমার ওয়াইফ ছোট একটা চাকরি করতেন, আমি বেকার ছিলাম, প্রধানমন্ত্রী দয়া করে আমার বাপের পরিচয়, দাদার পরিচয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, আর মনোনয়ন পেয়ে আমি ব্যাংক থেকে 1000 কোটি টাকা নিয়েছি, কন্ট্রাক্টারি করে 1000 কোটি টাকা নিয়েছি, দেশে বিদেশে বেনজিরের মতো অসংখ্য সম্পত্তি করেছি। এইরকম অবস্থায় যদি আমি আওয়ামী লীগের পক্ষে একটা টু শব্দ করতাম, আমার প্রত্যেকটা দাঁত যদি ছাত্রলীগ সাঁড়াশি দিয়ে তুলে তুলে নিত, তাহলে আমি একটা উফ শব্দ করতাম না। এটা আমার প্রাপ্য, আমার এতটুকু সাহস এবং যোগ্যতা রয়েছে। তো যাই হোক, এইভাবে বাংলাদেশে অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ অর্গানাইজড না থাকার কারণে তারা অনেক কিছু বলছেন। তো এখন সেই দিক থেকে ডক্টর বেনজির, এই বেনজিরের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখাতে পারছে না। তারা কি পক্ষে বলবে না বিপক্ষে বলবে? যদি অর্গানাইজ থাকতো আগের মতো, তাহলে বলতে তো বিএনপির সৃষ্টি, বিএনপির চল সুকৌশলে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, এবং আমরা এই দেশি বিদেশি বিভিন্ন চক্রের মধ্যে পড়ে তাকে আইজি বানিয়ে ভুল করেছি। এই একটা কথা বললে বেনজিরের সর্বনাশ। যদি বলতে বেনজির যে এসপি হয়েছে, এতেও বিএনপির আমলে এসপি হয়েছে, খালেদা জিয়া তাকে এসপি বানিয়েছে। আপনি দেখেন, ওই যে নুরুল হুদা ছিল, কি চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, তো তাকে নিয়ে যখন খুব বিতর্ক ছিল, এবং সেই সময়টাতে তিনি একটা কথা বললেন, দুটো কথা বললেন। এক নম্বর হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সারা দেশ তোলপাড় হয়ে গেল, এবং এটা যে কত বড় একটা নাটক ছিল বিএনপি মনে করলো পেয়েছি, এবার একটা উপযুক্ত লোক পেয়েছি, তার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, এদিকে আপনি কথার কথা বলেছেন? তিনি খুব গম্ভীর হয়ে বললেন যে না, আমি এটা মিন করেছি। ওরে বাবা, বাঘের বাচ্চা! মনে হলো যে এইরকম নুরুল হুদার মতো বাঘের বাচ্চা বাংলাদেশে আসে। তো এই গেল একটা। 2 নম্বর হলো বিএনপির লোক যখন তার সঙ্গে দেখা করতে গেল, তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে আমি তো বিএনপির জমানাতে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছি। তো ডিসিদের যে ফিট লিস্ট, এটি বিএনপি মাইন্ডেড বা বিএনপি ঘরানার না হলে করে না। আওয়ামী লীগরাও যেভাবে আওয়ামী লীগ ঘরানার না হলে কেউ ডিসি করে না, তো বিএনপির আমলে যারা ডিসি হয়েছেন তাদের মধ্যে নুরুল হুদা ছিলেন, কাজেই বিএনপি চোখ বুঝে তাদেরকে বিশ্বাস করেছে। তো একইভাবে বেনজির, তিনি যে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি জামানাতে, তো বিএনপির জামানাতে যিনি এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তো বিএনপির লোক হতেই পারেন, এই কথা আওয়ামী লীগ বলতে পারে। এখন যদি আওয়ামী লীগ বলে যে না, আসলে সে হাওয়া ভবনের লোক ছিল, আমরা তাকে চিনতে পারিনি, 2-4টা ভুল, এতগুলো রাষ্ট্র পরিচালনা করতে গেলে তারা ভুল হতেই পারে, দীর্ঘদিন সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এবং সে এই কাজগুলো করেছে, সে কখনো ছাত্রলীগ করেনি, কোনো কমিটিতে ছিল না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সে আছে নাকি, ছাত্রলীগের কোনো মিছিলে বেনজিরের কোনো ছবি আছে নাকি, তার বংশের মধ্যে কেউ আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল, এরকম আছে কিনা, নেই। তো সে চাকরি পেয়েছে কোন জামানাতে, তারপরে চাকরিতে প্রমোশন পেয়েছে কোন জামানাতে, তার বন্ধু বান্ধবদের মধ্যে বিএনপি বেশি না আওয়ামী লীগ বেশি, তার সাথে বিএনপির বড় বড় নেতা মোসাদ্দেক আলী ফালু সাহেব থেকে শুরু করে আব্দুল আল মিন্টু সাহেব থেকে শুরু করে আরো অনেকের তারা একটা সম্পর্ক খুঁজে বের করতে পারে যে এদের সাথে তার সম্পর্ক আছে। সেই তুলনায় আওয়ামী লীগের কার সাথে তার সম্পর্ক আছে, কোন লোকটি আওয়ামী লীগের যার সাথে বেনজিরের একটা ক্লোজ ছবি আপনি দেখাতে পারেন যে ফ্রেন্ডশিপ, তার বাড়িতে বেনজির বেড়াতে গেছেন, বেনজির বাড়িতে সে বেড়াতে গেছে, এবং আওয়ামী লীগের একজন নেতাকে দেখান
তো এই কথাগুলো আওয়ামী লীগ বলে তাকে হাওয়া ভবনের লোক বানিয়ে দিতে পারে এবং তাকে ছাই বানিয়ে দিতে পারে, তাকে তারেক রহমান সাহেবের লোক বানিয়ে দিতে পারে, তাকে লন্ডনের লোক বানিয়ে দিতে পারে, কিন্তু এই কাজটা তারা এখন করতে পারছে না। এই কারণে করতে পারছে না, অন্য সময় হলে করতে পারত। যদি তাদের ন্যূনতম গলায় শক্তি থাকতো, আত্মবিশ্বাস থাকতো এবং বেনজিরের যে ঘটনাসমূহ রয়েছে এটা নিয়ে যদি তাদের আতঙ্ক না থাকতো, তাহলে তারা এই কথা বলতে পারতেন। কারণ হলে এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই বেনজির বলবে আমি অমুকরে এত দিয়েছি, অমুকরে তত দিয়েছি, অমুকের জন্য এই কাজ করেছি, অমুকের জন্য সেই কাজ করেছি, ওই কাজ করে আমি এত টাকা পেয়েছি, অমুকের হুকুমে আমি এই কাজগুলো করেছি। এই কথাগুলো ফটাফট করে যদি সে সামাজিক মাধ্যমে বলে দেয়, তাহলে সে বলেন তো মির্জা ফখরুল সাহেবের বিব্রত হওয়ার কোনো কারণ ঘটবে না, ওবায়দুল কাদের সাহেব বিব্রত হবে, আওয়ামী লীগের লোকজন বিব্রত হবে না, বিএনপির লোকজন বিব্রত হবে। তো এই যে বেনজির এমনভাবে টোটাল জিনিসটা তৈরি করেছেন এবং এমনভাবে সুপরিকল্পিতভাবে তিনি সকল কাজকর্ম করেছেন, করার ফলে কি হলো, আওয়ামী লীগ এখন চেষ্টা করলেও তাকে না পারবে বমি করতে, না পারবে গিলে খেতে, এবং তিনি এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছেন তাকে কোলবালিশ বানিয়ে বুকের মধ্যে নেওয়ার মতো অবস্থা নেই, আবার তাকে ডাস্টবিনে যে ফেলে দেবে ময়লা হিসেবে সেটাও সম্ভব হচ্ছে না। তো কাজেই এই যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডক্টর বেনজিরকে দিয়ে, তার সঙ্গে সঙ্গে এরকম শত শত বেনজির, তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে, এটি হলো কুকর্মের ফল। এবং 2024 সনে এসে এইরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বাকি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আমরা অনেকে তৃপ্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি যে এই দুনিয়াতে আসলে মন্দ কাজ করে কেউ পার পায়নি, এরাও পাচ্ছে না, এবং এখন যারা দম্ভ ভরে চলছে, যাদের কলিজার মধ্যে পানি নেই, তারাও কিন্তু পার পাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।